আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি, ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি, ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি, ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। তোমরা পাবে, এ বিশ্বাস আমার আছে। বসো প্লিজ। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে অভিনব বিন্দ্রার নাম শুনেছেন? আজকের পর্বে একটু কমেন্ট করে জানাতে পারবেন যে বাকি পর্ব শোনার আগে অভিনব বিন্দ্রার নাম আপনারা কে কে জানেন? অনেকেই জানেন, আবার হয়তো কেউ কেউ ভুলে গিয়েও থাকতে পারেন। আচ্ছা, এই নামটা তো আপনাদের সকলেরই জানা হবে, নীরজ চোপড়া। এই ব্যক্তিকে চেনেন না এমন কোনো ভারতীয় আছেন বলে তো আমার বিশ্বাস হয় না। আপনাদের মধ্যে কি একজনও রয়েছেন যারা এই নীরজ চোপড়ার নামই শোনেননি? কেন তিনি বিখ্যাত সেই সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই? এমনকি একজনও ব্যক্তি রয়েছেন, আমার তো বিশ্বাস নেই। তাও আপনারা লিখে জানাতে পারেন যে কে এর আগে নীরজ চোপড়া বা অভিনব বিন্দ্রার নাম শোনেননি। তারা ভারতবর্ষের জন্য কেন গৌরব, এই সম্পর্কিত কোনো তথ্যই আপনাদের কাছে নেই। সেটা যারা জানেন না লিখে জানাতে পারেন। যাই হোক, তবে আমার তো বিশ্বাস হয় না যে আপনাদের মধ্যে কেউ জানেন না এমনটা হবে। তবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানেন না। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানেনই না নীরজ চোপড়া হয়তো কে, নীরজ চোপড়া কি জন্যে বিখ্যাত, গোটা ভারতবর্ষ কেন নীরজ চোপড়াকে মনে রেখেছেন, এমনকি ভারতবাসী কেন অভিনব বিন্দ্রাকে মনে রেখেছেন, ভারতবাসী কেন হকি টিমকে এত ভালোবাসে, এক সময়ে বিশ্বসেরা ভারতবর্ষের হকি টিম কিভাবে গোটা ভারতের মাথা উঁচু করে রেখেছিল বিশ্বের দরবারে, এই তথ্য আমরা সকলে জানলেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি এসব কিছুই জানেন না। আপনারা কি বিশ্বাস করেন? বিশ্বাস না করলে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে আজকে আপনাদের সামনে সেই তথ্যই দেব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি অদ্ভুত ধরনের পর্ব। গতকাল ঝাড়গ্রামে বিরসা মুন্ডার ১৫০তম জন্মদিবসে আদিবাসী ভবন অনুষ্ঠানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একেবারেই শটান দাবি করে বসলেন ভারত নাকি আজ পর্যন্ত অলিম্পিকে কোনো সোনার পদক পায়নি। এ এক অদ্ভুত দাবি করে বসলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কেন এটা অদ্ভুত সেটা আপনাদের সামনে বলবো। অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্নের একাডেমি তৈরি করেছেন ঝাড়গ্রামে, তাতে আমাদের একজন কৃতী ছাত্র জুয়েল সরকার ইন্ডিয়া টিমে রয়েছেন এবং এছাড়াও ৩৩ জন বাংলা টিমে ২৩ জনই ঝাড়গ্রাম একাডেমি থেকে নির্বাচিত হয়েছেন। আর এই খবর শোনা মাত্রই মুখ্যমন্ত্রী এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে উত্তেজিত হওয়ার পরই মুখ্যমন্ত্রী বলেন যে তাদেরকে স্যালুট, এদের যেন কোনো অসুবিধা না হয় সেটা দেখতে হবে, এমনকি আগামী দিনে এরাই অলিম্পিকের পদক জয় করে আনবে। আর তারপরেই মুখ্যমন্ত্রী বলে ফেললেন সেই ঐতিহাসিক বেফাঁস মন্তব্য। কি না, তিনি বললেন ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনাই নাকি জেতেনি। আসুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পুরো বক্তব্যটা আপনাদের শোনাবো, তারপরে আপনাদের বেশ কিছু তথ্য দেব যে ভারত প্রথম কবে সোনা জিতেছিলেন, কত সোনা ভারত এখনো পর্যন্ত জিতেছিলেন, নাকি মুখ্যমন্ত্রীর দাবি মতোই ভারত এখনো পর্যন্ত একটি সোনাও পায়নি, ওই তার হাতের একাডেমিতে ঝাড়গ্রামের ছেলেরা যবে সোনা আনবেন সেটাই হবে ভারতের সোনা, সেই তথ্য আপনাদের দেব। তার আগে শুনুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য বলেছেন, সেটা একেবারে রাজ্য এবং দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছে। শুনুন। উঠে দাঁড়ান তো ভাই বোনেরা। এই দেখুন ঝাড়গ্রামে সাঁওতালি একাডেমি, আমরা আর্চারি একাডেমি করেছি। আমি একদিন বলতে পারি গর্ব করে, দেশের যে কোনো ন্যাশনাল টুর্নামেন্টে এদেরই কিন্তু ডাক পড়ে। আগামী দিন এরা অলিম্পিক জয় করবে, এটা মাথায় রাখবেন। আগে কোনো একাডেমিতে এইভাবে ট্রেন্ড করা হয়নি। নাও দে আর ভেরি ভেরি ট্রেন্ড। ইভেন ফুটবল একাডেমিও আছে, ফুটবল একাডেমিও করা হয়েছে, সমস্ত একাডেমিগুলো করছে। আমি ইউথ স্পোর্টস মিনিস্টার অরূপ আছে, তাকে থ্যাঙ্কস জানাবো। আমি ট্রাইবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে থ্যাঙ্কস জানাবো। আমি বিশেষ করে আরও যেসব ডিপার্টমেন্ট আছে। খারাপ এটা তুই বলে দে, বল বল 1 সেকেন্ড। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে বলছি যে আমাদের একাডেমির যে স্বপ্নের একাডেমি মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছেন, তাতে আমাদের একজন কৃতী ছাত্র, তার নাম জুয়েল সরকার, এই মুহূর্তে ইন্ডিয়া টিমে আছেন এবং ট্রায়ালে তিনি ফার্স্ট হয়েছেন। জুয়েল সরকার
আর এবার যে স্কুল গেমস হয়েছে তাতে 33 জনের যে বাংলা টিম, তার মধ্যে 23 জন আমাদের এই ঝাড়গ্রাম একাডেমি থেকে নির্বাচিত হয়েছে। সুতরাং কেন আমি বলছিলাম বুঝতে পারছেন? স্যালুট টু দেম। এদের যেন কোনো প্রবলেম না হয় কোনো ইনফ্রাস্ট্রাকচারের। আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি, তোমরা পাবে, এ বিশ্বাস আমার আছে। বসো প্লিজ। অনেক একাডেমি আমরা করেছি, এমনকি ছৌ একাডেমিও আমরা করেছি। একজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের দেশ সম্পর্কে কতটা ওয়াকিবহাল তার এই বক্তব্য শুনলেই কিন্তু স্পষ্ট বোঝা যায়। একজন প্রশাসনিক প্রধানের কাছে ভারতের এই গৌরবের ইতিহাসের যদি সামান্যটুকু তথ্য না থেকে থাকে, তাহলে তিনি কতটা যোগ্য মুখ্যমন্ত্রী এই প্রশ্নটা নিজেরা নিজেদের করতেই পারেন। আসুন এবার আপনাদের সামনে আমি কিছু তথ্য দিয়ে রাখি। অলিম্পিকে ভারত এখনো পর্যন্ত 10টি সোনা জিতেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন ভারত নাকি এখনো পর্যন্ত সোনা জেতেননি। আসল তথ্য হলো এখনো পর্যন্ত ভারত 10টি অলিম্পিকে সোনা জিতেছেন। এর মধ্যে প্রথম যে সোনাগুলি এসেছিল সেটা হচ্ছে ভারতের হকি টিমের হাত ধরে। 1928 সালের অ্যামস্টারডাম অলিম্পিকে প্রথম হকি থেকে সোনা এনেছিল ভারত। তারপর 1928 থেকে 1956 সাল পর্যন্ত পরপর টানা 6 বার অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতেছিল ভারত। আরো একবার ভাববেন, ভারতের গৌরবময় সেই স্মৃতি। 1928 থেকে 1956 পরপর 6 বার অলিম্পিকে ভারত সোনা জিতেছিল। কিন্তু সেটা তো গেল একেবারেই দলবদ্ধ একটা ইভেন্ট। এবং 1980 সালের মস্কো অলিম্পিকেও ভারত শেষবারের মতো হকিতে সোনা পেয়েছিল। তো 7 বার এখনো পর্যন্ত অলিম্পিকে ভারত সোনা পেয়েছিল। শুধু এই টিম ইভেন্ট নয় বা দলগত ইভেন্ট নয়, এছাড়া ব্যক্তিগত ইভেন্টেও ভারত সোনা এনেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য আপনারা মনে রাখতে পারবেন 2008 সালে বেজিং অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। সেই কারণেই আপনাদের জিজ্ঞাসা করে পর্বটা শুরু করলাম। অভিনব বিন্দ্রা সোনা জিতেছিলেন 2008 সালে, সেটাই সম্ভবত প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতা। এছাড়াও টোকিও অলিম্পিকে জ্যাভলিন থেকে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। আপনারা জানেন যে নীরজ চোপড়া এই মুহূর্তে একেবারে গোটা ভারতবর্ষে অত্যন্ত জনপ্রিয় একটি নাম। তিনি জ্যাভলিন থ্রোতে ভারতকে যে উচ্চতায় পৌঁছে দিয়েছেন সেটা সত্যি সত্যি গর্বের একটি বিষয়। সেই নীরজ চোপড়াও কিন্তু ব্যক্তিগত ইভেন্টে টোকিও অলিম্পিক থেকে সোনা জিতেছিলেন, যার অর্থ হলো ভারতের অলিম্পিকের ইতিহাসে সোনা জেতার কাহিনী বেশ পুরনো। সেই 1928 থেকে জিতে আসা এতগুলো অলিম্পিক পদক, হ্যাঁ আপনারা বলতেই পারেন চায়না আমেরিকার তুলনায় অত্যন্তই কম, কিন্তু তা সত্ত্বেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই হাতে গোনা 10টি পদকের একটিও তিনি মনে রাখতে পারলেন না। হ্যাঁ, আমেরিকা চায়নার মতো যদি প্রত্যেক বাড়ি 100-150 করে সোনা আসে তাহলে নয় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে যে কতগুলো সোনা পেয়েছি, কিন্তু এমনিতেই ভারত সত্যিই কম সোনা পায়, তার মধ্যে 10টি সোনা পেয়েছে। আর সেটাই দিব্যি ভুলে গেলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, নাকি তিনি ভুলে যাওয়ার নাটক করলেন? বিরোধী দলনেতা তিনি এই বক্তব্য বলছেন। বিরোধী দলনেতা বলছেন আসলে ভারতের ইতিহাসকে ছোট করে দেখানোর জন্য এবং নিজের কর্তৃত্বকে বেশি করে দেখানোর জন্যই মুখ্যমন্ত্রীর ইচ্ছাকৃত এই মন্তব্য বলে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন। কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, দেখুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেসব বক্তব্য বলেন, এই যেমন ইন্দিরা গান্ধী চাঁদে গিয়েছিল, রাকেশ রোশন চাঁদে গিয়েছিল, নজরুল ইসলাম মহাভারত লিখেছিলেন, এই ধরনের যা যা মন্তব্য তিনি এখনো পর্যন্ত করেছেন, অজস্র মন্তব্য তার রয়ে গিয়েছে যেগুলো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে ছাপার অক্ষরে লেখা থাকবে। এবং এই যে মুখ্যমন্ত্রী একটা নিদর্শন স্থাপন করে গিয়েছেন, এই রেকর্ড কিন্তু আগামী দিনে ভাঙা অত্যন্ত কঠিন যে কোনো মুখ্যমন্ত্রীর কাছে। অতীতেও পশ্চিমবঙ্গ এমন মুখ্যমন্ত্রী আগে পাননি এবং ভবিষ্যতেও যে এমন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পাবেন এমন আশা বোধহয় না করাই ভালো, এবং সেটা সকলের জন্যই বোধহয় মঙ্গলই হবে। যাই হোক, তবে এর একটা কারণ আপনাদের দেখাতে চাইবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং, একথা আমার মনে পড়ে গেল, একটি বক্তব্য বলতে গিয়ে তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে আমি কলেজই যেতাম না, কলেজে ক্লাসই করতাম না, সবসময় ওপরে চলে যেতাম, আর টিচাররাও আমাকে ভয় পেত, জানতো আমি নিচে আসলে ওই আন্দোলনের বাহানায় কিছু একটা অশান্তি পাকাবো, সেই জন্য টিচাররাও আমাকে ঘাটাতো না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একেবারেই স্বীকারোক্তি ছিল একটা, বলতে পারেন
যে টিচাররাও নাকি তাকে ভয় পেত, যে তিনি নাকি নিচে আসলেই আন্দোলনের নামে তিনি অশান্তি পাকাতে পারেন, এবং তিনি যে পড়াশোনা করতেন না কলেজে সেটা তিনি নিজের মুখে স্বীকার করে গিয়েছিলেন একেবারে স্বগতোক্তি আকারে। আসুন পুরনো সেই বক্তব্যটা একবার মনে করিয়ে দিলেই আপনারা মেলাতে পারবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রথম পর্বের যে অজ্ঞানতা, সেটা অস্বাভাবিকতার কোনো কিছুই আমি দেখছি না। দেখুন, শুনুন মুখ্যমন্ত্রীর পুরনো একটি বক্তব্য। নানা রকম উপদেশ দিয়েছিলেন, কিন্তু আমরা বড় হওয়ার আগে আমরা হারিয়েছিলাম আমার পিতৃদেবকে, তাই সেদিন আমাদের দেখার কেউ ছিল না। তা সত্ত্বেও আমি মনে করি বাবা মায়ের সেই উপদেশে আজও পথ চলছি, এবং টিচাররাও যে উপদেশ দিয়েছেন এবং তারাও, বিশ্বাস করুন আমি কলেজে একদিনও ক্লাস করতাম না রাজনীতি করতাম বলে, আর আমার টিচার আমায় ডাকতে যেত, নিচ থেকে লোক পাঠাতো, বলো ওকে ডেকে নিয়ে আয় ক্লাস করব। তার কারণ আমি নিচে থাকলেই গণ্ডগোল হবে, কোনো না কোনো আন্দোলনের নাম করে কিছু না কিছু হবে, সুতরাং আমি ওপরে থাকলে ওরা খুশি আর কি। সুতরাং অনেক জীবনের অনেক ঘটনা আছে, পরে নিশ্চয়ই জানতে পারবেন। শুনলেন বন্ধুরা, একটা অসাধারণ বক্তব্য। মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত যা যা স্বীকারোক্তি করেছেন তার মধ্যে এইটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ সত্যি সত্যি যে আপনারা সকলে রিলেট করতে পারবেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে। তিনি যে কলেজে ক্লাস করতেন না সেটা তার বিভিন্ন বক্তব্য শুনলে অনেক ক্ষেত্রেই আমরা পরিচয় পাই। সত্যি পড়াশোনায় তিনি কতটা ধ্যান দিতেন নাকি রাজনীতিটাই একমাত্র তিনি প্রথম দিন থেকেই করতেন সেটা পরিষ্কারভাবে বোঝা যায়। তবে হ্যাঁ, রাজনীতিতে 100-তে 100 মার্কস যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া যায়, রাজনীতি মানে রাজনীতির কথা বলছি, জনস্বার্থের রাজনীতির কথা আমি বলছি না। শুধু রাজনীতির কথা যদি বলেন তাহলে 100-তে 100 মার্কসই মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন। কিন্তু ওই যে কলেজের ক্লাস করতেন না বলে আজকে এই ধরনের বিভিন্ন বক্তব্য পশ্চিমবঙ্গবাসীকে শুনতে হচ্ছে। এমনকি তিনি এটাও স্বীকার করলেন যে তিনি যখন ওপরেই থাকতেন টিচাররাও শান্তিতে থাকতেন, তিনি নাকি নিচে আসলে কোনো একটা আন্দোলনের বাহানায় অশান্তি তৈরি করতে পারতেন, টিচাররাও ভয়ে ভয়ে থাকতেন। এটাও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় স্বীকার করে নিলেন। এই যখন পরিস্থিতি, তখন খুব স্বাভাবিক ব্যাপার যে মুখ্যমন্ত্রী বলবেন রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন, ইন্দিরা গান্ধী চাঁদে গিয়েছিলেন, কিংবা ধরুন 1300 কেজি ওজনের বাচ্চা হয়, এইরকম শুরু করে নজরুল ইসলাম মহাভারত লিখেছিলেন, এরকম প্রচুর বক্তব্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একেবারেই সোশ্যাল মিডিয়ায় এখনো যে কোনো ভাবে সার্চ করলে ভাইরাল হয়ে গিয়েছে। তো যাই হোক, এটাই পশ্চিমবঙ্গবাসীর ভাগ্য। এই রকম যদি একজন পথপ্রদর্শক আমাদের পথ প্রদর্শনা করে, তাহলে সমাজটা ঠিক কোন দিকে এগুবে, কতটা গতি দিয়ে এগুবে, সেটা একেবারেই পরিষ্কার আমরা বুঝতে পারছি। আর যা হবার সেটাই হচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি ভারতের ইতিহাসকে এতটা ছোট করে দেখেন, সেটা ইচ্ছাকৃত হলে তো অত্যন্ত নিন্দনীয়, কিন্তু আমি যদি ধরেও নিই যে তিনি জানতেন না, তাহলে সেটাও তো কম নিন্দনীয় নয়। ভারতের এত গৌরবময় ইতিহাস, একজন ভারতের অন্যতম রাজনৈতিকবিদ, তিনি সংবিধানের এত বড় একটা অংশ হয়েও যদি ভারতের ইতিহাসের ছোট্ট একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি অংশ যদি না জানেন, যেগুলো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও জানেন, পলিটিক্যাল নলেজ ছাড়া, এমনকি পড়াশোনার নলেজ ছাড়াও সাধারণ মানুষের যে তথ্য রয়েছে, সেটা যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে না থাকে, তাহলে একটু বড় কষ্ট হয় বই কি। দেখুন, 10টার জায়গায় তিনি যদি বলতেন 12টা পদক পেয়েছি, কিংবা 10টার জায়গায় তিনি যদি বলতেন যে 5টা পদক পেয়েছি, সেটাও নয় বোঝা যেত যে সব সময় কিন্তু ওই নাম্বারটা মনে থাকে না। এমনকি আমি নিজেও গুগল করে সার্চ করে বললাম যে ভারত সত্যি সত্যি অলিম্পিকে কতগুলো সোনা পেয়েছেন। এটা হয়তো আপনাদের মধ্যে অনেকে নাও বলতে পারেন, অনেকে আবার বলেও দিতে পারেন যে এক্স্যাক্টলি কতগুলো সোনা বা কতগুলো রূপ পেয়েছেন, এক্স্যাক্টলি কতগুলো সোনা বা কতগুলো রূপও পেয়েছেন, সেটা হয়তো অনেকে নাও বলতে পারি। কিন্তু ভারত সোনাই পায়নি, নীরজ চোপড়ার নামই আমি শুনিনি, অভিনব বিন্দ্রার নামই আমি শুনিনি, এইটা একটুখানি হজম করা সত্যি অস্বস্তিকর যোগ্য। যাই হোক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে কথা, তিনি যা বলবেন সেটাই তো শেষ কথা। আপনারা কি বলেন? আপনাদের মন্তব্য লিখে জানান আজকের এই পর্বে। এবং এই রাজ্যকে সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে করে আগামী প্রজন্ম নিয়ে কি আপনাদের কোনো আশঙ্কা রয়েছে? সেই তথ্যটাও আজকে শেয়ার করুন না আমাদের সাথে। এনিওয়ে, এখনকার মতো এখানেই শেষ করলাম।